পরে এরপর অ্যাটেন্ডেন্স নিব। আজকে আমরা তোমাদের তো হেমাটোলজি হয়েছে, এখন নতুন কার্ড হচ্ছে সিস্টেমিক। সিস্টেমিকে প্রথম আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেম পড়বো। হেপাটোবিলিয়ারিটা দুইটা ক্লাসে পড়বো। লেকচারও হয়তো ম্যাডাম ওই যে আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাডাম তামিনা ম্যাডাম উনি হেপাটোবিলিয়ারি পড়াতে পারেন। আজকে ইউরিনারি সিস্টেম পড়াইছে। ইউরিনারি সিস্টেম পড়াইছে? ম্যাডাম পড়াইছে। আচ্ছা, নেক্সট ক্লাসে তামিনা ম্যাডাম হয়তো হেপাটোবিলিয়ারি পড়াতে পারে। হেপাটোবিলিয়ারি আমিও পড়াবো, মোটামুটি ব্রিফ যতটুকু পড়ানো যায়। দুইটা ক্লাস নিব, এরপরে দুইটা ক্লাসে যা পড়াইছি তার উপর আইটেম হবে। এরপরে বাকি এরপরে ইউরিনারি সিস্টেমের আইটেম হবে। আমি ক্যালেন্ডারটা দিয়ে দিব তোমাকে আজকে। যাই হোক, আচ্ছা এখন আসো হেপাটোবিলিয়ারি সিস্টেম। এখন তোমরা তো বিডিএস এ তোমাদের ওরকম প্যাথোজেনেসিস কম করে, সরাসরি প্যাথোজেনেসিস বা ডিটেলস ওরকম যায় না, কিন্তু তোমাদের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট বেশি, এবং যেটা তোমরা পারো না, কম পারো অথবা পড়ো না অথবা কম পড়ো, সেটা হচ্ছে অথবা তোমাদের পড়তে মন চায় না, সেটা ওই প্রত্যেকটা ক্লিনিক্যাল, যেমন হেপাটোবিলিয়ারি সিস্টেম থেকে লিভার ফাংশন টেস্ট, তারপরে ইউরিনারি থেকে রেনাল ফাংশন টেস্ট, তারপরে আমরা যে ব্লাড ভেসেল বা সিভিএস থেকে ওখানে কি কি ইনভেস্টিগেশন করি, যেমন মায়োকার্ডিয়াল ইনফাকশনের জন্য ট্রোপোনিন আই, সিপিকেএমবি, এছাড়া আছে তোমার হচ্ছে লিপিড প্রোফাইল। হ্যাঁ, এগুলা এইসব পেয়াগুলা তোমরা ক্লিনিক্যালি মনে হয় একটু। তারপরে এদিকে থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে টিএসএইচ, T3, T4, FT3, FT4, তারপরে থাইরয়েড স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য থাইরয়েড। এগুলা মনে হয় তোমরা তোমাদের সবচাইতে বেশি পড়তে হবে এগুলা। পাঁচটা হচ্ছে ওইদিকে জেনারেল প্যাথোলজি থেকে সবার আগে কিছু পড়া না পড়া, সবার আগে হচ্ছে ডেফিনেশন গুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, মুখস্থ আত্মস্থ একদম ঠোঁটের গোড়ায় সবগুলো যার ডেফিনেশন আছে, অ্যাট্রোপি, হাইপারট্রোপি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া। হ্যাঁ, ওইদিকে এটা গেলে তারপর তোমার সেল ইঞ্জুরির পর এগুলো সেলুলার অ্যাডাপ্টেশনের কথা বললাম। তারপরে হচ্ছে তোমার ওই যে হেমোডাইনামিক্স থেকে যা আছে, ইডিমা, থ্রম্বাস, থ্রম্বোসিস, হ্যাঁ, এই জাতীয় মোটামুটি যা ডেফিনেশন আছে সবগুলা ডেফিনেশন একদম ভালো করে মুখস্থ করতে হবে। আর হচ্ছে হেমাটোলজিতে কিছু কিছু ডেফিনেশন আছে, ডেফিনেশন গুলো পড়তে হবে। তাছাড়া ডেফিনেশনের পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনভেস্টিগেশন ফাইন্ডিং, বিশেষ করে যেটার কনফার্মেটরি ডায়াগনোসিস। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হলে তোমার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের ইনহাবিশন বাড়তে হবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার মধ্যে পিভিএফ এর পাশাপাশি যেটা কনফার্মেটরি এই তোমার আয়রন প্রোফাইল কি ইন্টারপ্রিটেশন পাতে হবে। লিউকেমিয়া, সব লিউকেমিয়া গুলোর ক্ষেত্রে বোন মেরো এক্সামিনেশন। তারপর তোমার হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার গুলোর ক্ষেত্রে তোমার স্ক্রিনিং টেস্ট গুলো যা আছে, কোনটাতে ব্লিডিং টাইম পাচ্ছে, কোনটাতে ক্লটিং টাইম পাচ্ছে, ক্লটিং টাইম কি। আচ্ছা, এটা তো পরে, এগুলো হচ্ছে অনেক পরের কথা। এইবারের পরীক্ষা যেটা হয়েছে বিডিএস এ, যা হয়েছে এটা হচ্ছে আরবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট এবং প্লাটিলেট কাউন্ট। এইগুলা বলতে কি শোনা যাচ্ছে? আমার কথা শুনতেছো নাকি তোমরা? আরবিসি কাউন্ট, ডাব্লিউবিসি কাউন্ট, প্লাটিলেট কাউন্ট, এগুলা বলতে মানে কাঁপে অবস্থা, 2জন 4জন মানে পিছনে ধরে রাখতে পারতেছে না। এটা এমন কি জিনিস হয়েছে, এটা তো ক্লাস 8 এর বইয়ে, 9, 10 এর বইয়ে তো আছে আরবিসি কত, ডাব্লিউবিসি কত, প্লাটিলেট কত। প্লাটিলেট কাউন্ট বলতেছে 1.5 লাখ থেকে 5 লাখ, 1.5 লাখ থেকে 5 লাখ, 2, 3জন 4জন বলতেছে। আমি বললাম আমি তো তোমাদেরকে ওরকম করে পড়াই নাই, কিছু আইটেম নিছি বা পরীক্ষা নিছি, টার্ম গুলাতে ছিলাম এরকম, তোমাদের তো বাইরে পড়াইছে, হয়তো তোমরা পড়াশোনা করো না, ভুলে গেছো। নাইলে তো আমি পরীক্ষার হলে পরে যা হবে হোক, চাকরি যাবে যাক, আমি তো এখানে ব্যান নিয়ে ভিড়াইতাম তোমাদেরকে। প্লাটিলেট কাউন্ট কেমনে ওই রকম করে বলে, এটা যা বলার করে, এটা তো এমন জিনিস না। হ্যাঁ, তো এগুলা হচ্ছে
মেইন বেসিক কিছু জিনিস আছে এগুলো ভুল করা যাবে না, কোনো অবস্থাতে ভুল করা যাবে না। তারপর ওদেরকে জিজ্ঞেস করলাম তোমরা এরকম দল করে এই 1.5 লাখ থেকে 5 লাখ এগুলা সবাই করে জোট করে প্রত্যেকে শিখে আসো। তারপর বলতেছে আর কি। তো এগুলা এই যেগুলা সহজ ল্যাব ভ্যালু যেগুলো আছে এগুলা ভুল করা যাবে না, এগুলা ঠিকঠাক মতো বলতে হবে। আর ডিফারেন্সিয়াল কাউন্টের মধ্যে যা আছে ওগুলোর পাশাপাশি তোমরা তো পার্সেন্টেজ বলো, নিউট্রোফিল এই যে 60 to 75%, এই ডিফারেন্সিয়াল কাউন্ট এগুলোর পাশাপাশি টোটাল কত হাজার, হ্যাঁ কত হাজার, ওইটার মধ্যে ওগুলো ওরকম করে বলতে হবে। একটু বুদ্ধি খাটাই বললে বলা যায়। তুমি পার্সেন্টেজটা পারতেছো কিন্তু অ্যাবসলিউট কাউন্টটা পারতেছো না। তুমি বলতেছো 75%, তাহলে 75% বলে একটা আইডিয়া করলেও তো বলা যায়। হ্যাঁ যদি নিউট্রোফিল টোটাল ডাব্লিউসি কাউন্ট যদি 11,000 থাকে তাহলে 11,000 75% বা 70% কত হয়? 7,000 7,500 ওরকম বললেই হয়। তো যা বললাম এগুলা ভুল করা যাবে না। আচ্ছা এখন পার্সেন্টেজ সবাই জয়েন করতে বলো। তারা জয়েন দিয়ে দিছে 27 জন। আচ্ছা মানে স্যারকে অ্যাকসেপ্ট করিও না তো। আচ্ছা আজকে আমরা পড়বো হেপাটোবিলিয়ারি সিস্টেমে ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। ঠিক আছে, লিভার ফাংশন টেস্ট এগুলো তোমরা আগেও পড়ছো। আগে ওই যে ফার্স্ট প্রফের ফিজিওলজি বায়োকেমিস্ট্রি এগুলোতে পড়ার কথা। আচ্ছা লিভারের ফাংশন ওয়াইজ যদি আমরা বলতে চাই লিভার ফাংশন টেস্টকে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এনজাইমেটিক ফাংশন টেস্ট, আরটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন টেস্ট, আরটা হচ্ছে সিনথেটিক ফাংশন টেস্ট। বই থেকে এটা যে কোনো বই থেকে, তুমি বই থেকে যেগুলো বইতে পাবা, যে জিল্লু স্যারের বই আছে, বই থেকে বই বা যেখানে আছে মোটামুটি সব কাছাকাছি একই। তাইলে ফার্স্ট আসো এনজাইমেটিক ফাংশন টেস্ট। এনজাইমেটিক ফাংশন টেস্ট বলতে লিভার কিছু এনজাইম সিনথেসিস করে, ওই এনজাইম ফাংশনগুলো দেখলে আসলে লিভারের ফাংশন কেমন আছে সেটা আমরা বুঝতে পারি। তো এনজাইমেটিক ফাংশনের মধ্যে মেইন এনজাইম আছে 3টা। একটা হচ্ছে এএসটি, এএলটি, আরটা হচ্ছে এএলটি, আরটা আছে হচ্ছে এএলপি। ঠিক আছে, এএসটি মানে হচ্ছে সেরাম অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, অথবা সেরামটা বাদ দিলে সংক্ষেপে বলে তোমার অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ।
অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, এটা হচ্ছে তোমার AST, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। AST এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তোমার SGOT। কি স্যার বুঝি নাই। সেটা দেখো আমি লিখে দিচ্ছি, টিটা স্মল লেটার হয়ে গেছে, টিটা ক্যাপিটাল লেটার হবে, সবগুলো ক্যাপিটাল লেটার। SGOT, ST কে আরেকটা SGOT নামেও ডাকে, ঠিক আছে। এটা মানে হচ্ছে সেরাম অক্সালোএসিডেট পাইরুবিক ট্রান্সঅ্যামাইনেস। সেরাম ফুল ফর্ম গুলো তোমরা দিবা, সেরাম অক্সালোএসিডিক পাইরুবিক ট্রান্সঅ্যামাইনেস, SGOT। এগুলো এখন না বুঝলে, এখন ফুল লিখতে না পারলে তোমরা এগুলো সার্চ করে গুগলে সার্চ দিলে বা বইটি খুঁজে খুঁজে পাবা, সব লিখে নিবা। তাহলে AST তে বই খুঁজলে পাবো, বইতে লেখা আছে AST মানে হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। তাহলে এটা একটা এনজাইম। আর আরেকটা এনজাইম আছে, সেটা হচ্ছে ALT। ALT, ঠিক আছে। ALT এর মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে সেরাম অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, অথবা বললে সংক্ষেপে বললে অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ, ঠিক আছে। আবার এটারও একটা আলাদা নাম আছে, সেটার নাম হচ্ছে SGPT। ALT এর আরেক নাম, AST এর আরেক নাম হচ্ছে SGOT, আর ALT এর আরেক নাম হচ্ছে SGPT। সবগুলো সেম, S দিয়ে সেরাম, G দিয়ে গ্লুটামিক, আর P দিয়ে হচ্ছে পাইরুবিক ট্রান্সঅ্যামাইনেস। হ্যাঁ, সব সেম, সেরামও সেম, SGOT SGPT দুইটার ক্ষেত্রে S দিয়ে সেরাম, G দিয়ে গ্লুটামিক, আর T দিয়ে ট্রান্সঅ্যামাইনেস। শুধু O দিয়ে হচ্ছে অক্সালোএসিডিক, আর P দিয়ে হচ্ছে পাইরুবিক, এই দুইটা ডিফারেন্স। স্যার এনজাইমেটিক ফাংশনের মধ্যে আমি দুইটা বললাম, একটা হচ্ছে AST আরটা হচ্ছে ALT। এগুলো অল্টারনেট নামগুলো কি বললাম এবং এগুলোর ফুল মিনিং গুলো কি বললাম। তারপরে এছাড়া আরো একটা এনজাইম আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ALP। এটা মানে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস, অ্যালকালাইন ফসফেটেস। তাহলে লিভার ফাংশনের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে এনজাইমেটিক ফাংশন। এনজাইমেটিক ফাংশনের আন্ডারে আছে AST, ALT এবং ALP। এই তিনটা এনজাইম, এই তিনটা ইম্পর্টেন্ট। এছাড়া আরেকটা এনজাইম বলতে পারো LDH, এটা ইম্পর্টেন্ট না, অত বেশি বললে বললা, না বললে নাই। তারপর আমরা LDH, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। ALP মানে হচ্ছে অ্যালকালাইন ফসফেটেস, আর LDH মানে হচ্ছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। এখন কি লাগবে, এগুলো নরমাল ভ্যালু লাগবে, ঠিক আছে। AST এবং ALT, এই দুইটা নরমাল ভ্যালু প্রায় কাছাকাছি, ঠিক আছে। কেউ কেউ কোনো বইতে লিখে আছে 10 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার, কোনো বইতে আছে 10 to 45 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। তোমরা যে কোনো একটা বলো, ম্যাডাম যেটা পড়াবে এটা বলবা। আপাতত এর আগ পর্যন্ত আমাকে আইটেম দেওয়ার জন্য 10 to 40 দুইটারই 10 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার বললে হবে। AST এবং ALT বোথ 10 to 40। কেউ একটাকে 45 বলে, কেউ 40 বলে, যাই হোক এটা ম্যাডাম যা পড়ায় রেফারেন্স ম্যাডামটা বলবা। আবার 10 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার লিখো। এটা কোনটা, AST এবং ALT দুইটারই 10 to 40 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। চলো, এরপর আসে হচ্ছে ALP। ALP এর নরমাল রেঞ্জ কত বা রেফারেন্স রেঞ্জ কত, সেটা হচ্ছে 30 to 120 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। 30 থেকে 120, 30 to 120। এখন এই তুমি যদি, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি লিভার ফাংশনটা
কয়েকটা লিভার ফাংশন টেস্টের নাম বলো, তুমি বললা এসটি, এলটি, এলপি, তারপরে এগুলো নরমাল লেভেল বললা। এখান থেকে তোমাকে কোশ্চেনে চলে যাবে জন্ডিসের মধ্যে, ঠিক আছে, কয় ধরনের জন্ডিস আছে, কি কি টাইপ, এনজাইম গুলা দিয়ে আমরা কোন জন্ডিস বুঝতে পারি কিনা, কোন জন্ডিসে কি এনজাইম বাড়ে কমে, সেটা আমরা একটু পরে বলতেছি। মানে এখান থেকে জন্ডিসে চলে যাবে, সেটা একটু পরে, আমরা আগে লিভার ফাংশনটা শেষ করি, তারা বলতেছি। তাহলে মেইন তিনটা ফাংশন টেস্টের মধ্যে একটা গেল, সেটা হচ্ছে এনজাইমেটিক ফাংশন টেস্ট। দুই নম্বর হচ্ছে এক্সক্রিটরি ফাংশন টেস্ট। দুই নম্বর হচ্ছে এক্সক্রিটরি ফাংশন টেস্ট। লিভার কি এক্সক্রিশন করে? মেইনলি বিলিরুবিন এক্সক্রিশন করে, ঠিক আছে, বিলিরুবিন এক্সক্রিশন করে। এখন এই যে বিলিরুবিন, এটাকে সেরাম বিলিরুবিন বলা হচ্ছে আর কি। এই বিলিরুবিন দুই টাইপের, একটা হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন, আরটা হচ্ছে ইনডিরেক্ট বিলিরুবিন, ঠিক আছে। ডিরেক্ট বিলিরুবিনের অপর নাম হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, আর ইনডাইরেক্ট বিলিরুবিনের অপর নাম হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে। তাহলে এক্সক্রিটরি ফাংশন টেস্টের মধ্যে বললাম বিলিরুবিন, মানে যা বিলিরুবিন আছে এই বিলিরুবিনকে একসাথে বলা হচ্ছে টোটাল বিলিরুবিন। টোটাল মানে হচ্ছে ডিরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটা মিলাই, ডিরেক্ট এবং ইনডাইরেক্ট দুইটা মিলাই হচ্ছে টোটাল বিলিরুবিন। তাহলে এটা হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন। ডিরেক্ট বিলিরুবিনের অপর নাম হচ্ছে তোমার কনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে। আর ইনডাইরেক্ট বিলিরুবিনের আর নাম হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এখন দেখো সেরাম বিলিরুবিন বা টোটাল বিলিরুবিনের নরমাল লেভেল কত। সেরাম বিলিরুবিন বা এই যে টোটাল বিলিরুবিন, এটা তোমার নরমাল লেভেল হচ্ছে 0.321 মিলিগ্রাম পার ডিএল, মিলিগ্রাম পার ডেসিলিটার। 0.321 মিলিগ্রাম পার ডেসিলিটার, এটা হচ্ছে টোটাল বিলিরুবিন বা সেরাম বিলিরুবিনের নরমাল লেভেল। আর ক্লিনিক্যালি জন্ডিস আমরা কখন বলবো? ক্লিনিক্যালি জন্ডিস আমরা বলবো 3 গ্রাম more than or equal 3 মিলিগ্রাম পার ডিএল হলে, more than or equal 3 মিলিগ্রাম পার ডিএল হলে তখন আমরা ক্লিনিক্যালি বলবো জন্ডিস। তার মানে হচ্ছে এটা নরমাল লেভেল হচ্ছে 0.321 মিলিগ্রাম পার ডিএল, এতটুকু নরমাল। এই যে বেড়ে 3 পর্যন্ত এটা সাব ক্লিনিক্যাল থাকে, এটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলা এক্সপ্রেস করে না, ক্লিনিক্যাল আমরা দেখে বুঝতে পারি না, বা এটাকে ওরভাবে জন্ডিসও ধরা হয় না, এটাকে হাইপার বিলিরুবিনিয়া বলে, মানে বিলিরুবিন একটু বাড়ছে। কিন্তু ক্লিনিক্যালি আমরা জন্ডিস কখন বলবো, এই কোয়েশ্চেনটা করে তোমাকে বলবে নরমাল বিলিরুবিন লেভেল কত, তুমি বলো 0.321 মিলিগ্রাম পার ডিএল। ক্লিনিক্যাল জন্ডিস আমরা কখন বলি, তখন তুমি বলবো স্যার গ্রেটার দেন অর ইকুয়াল 3 মিলিগ্রাম পার ডিএল হইলে আমরা ক্লিনিক্যালি জন্ডিস বলি। তাহলে বিলিরুবিন থেকে এতটুকু নরমাল বিলিরুবিন লেভেল আমরা জানলাম। তারপর হচ্ছে এই যে বিলিরুবিন কত বেশি হলে ক্লিনিক্যাল জন্ডিস বলে সেটা আমরা জানলাম। আর এই যে বিলিরুবিন আমরা যে এটা বলতেছি এটা হচ্ছে টোটাল বিলিরুবিন, এর আন্ডারে দুইটা আছে, হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন যেটার অপর নাম কনজুগেটেড বিলিরুবিন, আর আরেকটা আছে সেটা হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন, সেটার নাম হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। এবার এখান থেকে জন্ডিসে চলে যাই। হ্যাঁ, কোন জন্ডিসে ডিরেক্ট বিলিরুবিন পাবো, কেন কোন জন্ডিসে আনডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিন পাবো, কোনটা লিপিড সলিউবল কোনটা ওয়াটার সলিউবল আছে সেটা একটু পরে বলতেছি। তাহলে এই যে এক্সক্রিটরি ফাংশনের মধ্যে মেইন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিলিরুবিন। আর কিছু বলো না বলো সেটা হচ্ছে বিলিরুবিন অবশ্যই বলতে হবে। তারপর হচ্ছে কয়েকটা এনজাইম আছে, তার মধ্যে তুমি একটা বলো, সেটা হচ্ছে ওই গামা জিটি, ঠিক আছে। গামা জিটি সেটা হচ্ছে ওই গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেস। গামা
জিটি গামা তো গামা আছে আর জিটি মানে হচ্ছে গ্লুটামিল ট্রান্সপেপটাইডেস গ্লুটামিল ট্রান্সপেপটাইডেস তাহলে এগুলা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন তারপর আসো সিনথেটিক ফাংশন আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে লিভারের সিনথেটিক ফাংশন সিনথেটিক ফাংশন কি লিভার কি সিনথেসিস করে মেইনলি লিভার হচ্ছে প্লাজমা প্রোটিন গুলা সিনথেসিস করে প্লাজমা প্রোটিন এছাড়া কি সিনথেসিস করে এছাড়া যে প্রোটিন ফ্যাক্টর বা কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো আছে এই প্রোটিন ফ্যাক্টর বা কোয়াগুলেশন ফ্যাক্টর গুলা সিনথেসিস করে ঠিক আছে তাহলে এখন তুমি সিনথেটিক ফাংশনের মধ্যে বললাম আমরা প্লাজমা প্রোটিন সিনথেসিস করে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্লাজমা প্রোটিন হচ্ছে অ্যালবুমিন সেরাম অ্যালবুমিন তাহলে এই যে লিভারের সিনথেটিক ফাংশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সেরাম অ্যালবুমিন এটা সবার আগে বলতে হবে সেরাম অ্যালবুমিনের নরমাল লেভেল কত সেরাম অ্যালবুমিনের নরমাল লেভেল হচ্ছে তোমার 3.5 টু কোন বইতে বলছে 5.5 আর কোথাও বলছে 5.3 5.3 বলে 3.5 টু 5.3 গ্রাম পার ডিএল আছে অ্যালবুমিন এখানে খেয়াল রাখতে হবে যত লিভার ফাংশন টেস্ট গুলো আছে এগুলা লিভার ফাংশন অ্যাবনরমাল হলে লিভার কাজ করতে না পারলে অন্য ফাংশন সবগুলো বেড়ে যাবে কিন্তু এই যে তোমার অ্যালবুমিনটা কি হয়ে যাবে কমে যাবে কিছু লিভার কাজ করতে পারতেছে না সেজন্য লিভার অ্যালবুমিন সিনথেসিস করতে পারতেছে না সেজন্য অ্যালবুমিন লেভেল লো হবে লিভার ডিজিজে অ্যালবুমিন লেভেল লো হবে 3.5 এর চেয়ে কমে যাবে ঠিক আছে তাহলে সিনথেটিক ফাংশনের মধ্যে আমরা একটা বললাম অ্যালবুমিন এছাড়া বলছে কোয়াগুলেশন ফ্যাক্টর বা ক্লটিং ফ্যাক্টর কোয়াগুলেশন বা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম বিন টাইম নরমাল প্রথম বিন টাইম 11 টু 16 সেকেন্ড তাহলে মোটামুটি এগুলাই হচ্ছে লিভার ফাংশন এতটুকু বললে হবে যে সুন্দর করে বলতে যায় তাকে যদি ইউজ করে লিভার ফাংশন টেস্ট কি কি আছে বলো তাহলে সুন্দর করে বলতে স্যার এনজাইমেটিক ফাংশন টেস্টের মধ্যে আছে এলটি এসটি এলপি তারপর আছে স্যার এই এক্সক্রিটরি ফাংশন টেস্টের মধ্যে স্যার আছে সেরাম বিলিরুবিন আর গামা জিটি এর আছে স্যার সিনথেটিক ফাংশন টেস্টের আন্ডার আছে স্যার সেরাম বিলিরুবিন তারপর আছে হচ্ছে স্যার প্রথম বিন টাইম এছাড়া আরগুলো বলতে পারো সেরাম অ্যামোনিয়া ফ্যাক্টর 5 7 9 10 এগুলো বললেও বলতে পারো না বললেও বলতে পারো মোটামুটি এতটুকু বললে না হইলো এটা বললে সুন্দর আর যদি তুমি এতটুকু বলতে না মানে বলতে না পারো ঠিক আছে তাহলে অন্তত পক্ষে এভাবে বলতে হবে যে ফার্স্ট জায়গার নামগুলো বলতে হবে যে এলটি এলপি তুমি এমন ডিরেক্ট বলো তাহলে বিলিরুবিনটা বলতে সেরাম বিলিরুবিনের মধ্যে আছে ডিরেক্ট এবং ইনডিরেক্ট তারপর আছে এএসটি এলটি এলপি এরপর আছে স্যার সেরাম অ্যালবুমিন তারপর হচ্ছে প্রথম বিন টাইম দুইভাবে বললাম তাহলে এই দুইভাবে যে মানে বেশি মার্ক পাইতে চাইলে গল্প ভেঙে আর কারো যদি কেউ যদি বলে যে স্যার আমার বেশি মার্কস পাওয়ার সময় নাই শখও নাই ইচ্ছাও নাই কোনোটা নাই এত মার্কস পাই কি হবে এত মার্কস কি হার্টে ব্যস্ত নিব নাকি তাহলে সে শর্টকাট করতে বলবে ঠিক আছে শর্টকাটে বললে আবার কোনোটা বাদ দিতে পারবে না এবং এগুলা সবগুলো নর্মাল লেভেল থাকবে আচ্ছা এরপর আসা হচ্ছে এই যে বললাম যে
কি বলে লিভার ফাংশন টেস্ট গুলা থেকে জন্ডিসে চলে যাবে। হ্যাঁ, জন্ডিসে চলে যাবে। এখন আমরা বলবো জন্ডিস। ফার্স্ট হচ্ছে জন্ডিসের ডেফিনিশনটা লাগবে। হ্যাঁ, ডেফিনিশনটা কি? জন্ডিসের ডেফিনিশন হচ্ছে ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন characterized by yellowish discoloration of sclera, skin and mucous membrane. Sclera, skin and mucous membrane. Due to excess bilirubin in blood. তাহলে জন্ডিসের ডেফিনিশনটা কি আবার বলতেছি? It is a clinical condition characterized by yellowish discoloration of sclera, skin and mucous membrane due to excess bilirubin in the blood. বুঝা গেছে কিনা? এখন আসো টাইপস অফ জন্ডিস। কি কি টাইপের জন্ডিস আছে? আমরা জন্ডিসকে প্রধানত তিনটা ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে হেমোলাইটিক জন্ডিস, আরটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস, আরটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। হ্যাঁ, হেমোলাইটিক, হেপাটোসেলুলার আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ। এগুলোর আবার নাম আছে, অন্য নাম আছে। হেমোলাইটিকটার আরেক নাম হচ্ছে প্রিহেপাটিক, আর হেপাটোসেলুলার আরেক নাম হচ্ছে হেপাটিক, আর অবস্ট্রাকটিভের আরেক নাম হচ্ছে পোস্ট হেপাটিক। হেমোলাইটিক, হেপাটোসেলুলার, অবস্ট্রাকটিভ এরকম বললে বলতে পারো তুমি, অথবা বলতে পারো প্রিহেপাটিক, হেপাটিক, পোস্ট হেপাটিক। আবার দুইটা থেকে দুই রকম বলবো না। প্রথমটা যদি হেমোলাইটিক, পরেরটা হেপাটোসেলুলার, পরেরটা পোস্ট হেপাটিক, এভাবে বলবা না। যদি তুমি তিনটা টাইপ বলো এভাবে বলবা, হয় বলবা হেমোলাইটিক জন্ডিস আর একটা, আরটা হেপাটোসেলুলার জন্ডিস, আরটা অবস্ট্রাকটিভ জন্ডিস, এভাবে বলবা। নাইলে বলবা তুমি স্যার একটা হচ্ছে প্রি হেপাটিক, আরটা হচ্ছে হেপাটিক, আরটা হচ্ছে পোস্ট হেপাটিক। বোঝা গেছে কিনা? এখন আসো বিলিরুবিন। ঠিক আছে, বিলিরুবিন। এখন যে বিলিরুবিনটা আসে, বিলিরুবিনটা মেইনলি হিমোগ্লোবিন ভেঙে, তোমরা আগে জানো বিলিরুবিন মেটাবলিজমের মধ্যে হিমোগ্লোবিন ভেঙে এটা হচ্ছে বার্ডেন বিলিরুবিনে কনভার্ট হয়। কনভার্ট হওয়ার পরে এই বিলিরুবিনটা কনজুগেশন হয়। ঠিক আছে, বিলিরুবিন কনজুগেশন হয় কোথায়? বিলিরুবিন কনজুগেশন হয় হচ্ছে লিভারে। হ্যাঁ, লিভারে এসে কনজুগেট হইতে হইলে তাকে লিভার আসতে হবে। তাহলে এখন লিভারে কোনো সমস্যা হয় তাহলে বিলিরুবিন কি হইতে পারবে না, কনজুগেশন হইতে পারবে না। তাহলে এখন আসো আমরা দুই টাইপের বিলিরুবিন পড়ছি। একটা হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন বা কনজুগেটেড বিলিরুবিন, আরটা হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড বিলিরুবিন। এখন যে সময় যে জন্ডিসটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, হেমোলাইটিক অথবা প্রিহেপাটিক জন্ডিস। তাহলে এই জন্ডিসটা হচ্ছে কোথায়? প্রিহেপাটিক, লিভারে আসার আগে। প্রিহেপাটিক, লিভারে আসার আগে জন্ডিস হচ্ছে। তাইলে এই বিলিরুবিনটা কনজুগেশন যে জায়গায় হইতো সেই জায়গায় আসার আগে জন্ডিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিলিরুবিনটা কনজুগেট হইতে পারবে না। তাহলে প্রিহেপাটিক বা হিমোলাইটিক জন্ডিস আমরা মেইনলি যে বিলিরুবিনটা পাবো সেটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন পারবে বেশি। ঠিক আছে, এই কারণ বিলিরুবিনটা জন্ডিসটার হওয়ার মেকানিজমটা প্রিহেপাটিক আসার আগেই। এটা হচ্ছে আমরা আনকনজুগেটেড বিলিরুবিন পাবো হিমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে। কথা বোঝা গেছে কিনা? এরপর আসা হচ্ছে হেপাটোসেলুলার আর হেপাটিক জন্ডিস। হেপাটোসেলুলার এবং হেপাটিক জন্ডিস। হেপাটোসেলুলার জন্ডিস
এখানে কি হচ্ছে, এখানে হেপাটোসাইট গুলা ইনজুর্ড হচ্ছে, ইনফ্লাম হচ্ছে ইনফেকশনের কারণে অথবা যে কোনো ইনজুরিয়াস এজেন্টের কারণে হেপাটোসাইট গুলা ইনজুর্ড বা তার ঠিক মতো কাজ করতে পারতেছে না। তাহলে কিছু হেপাটোসাইট ঠিক মতো কাজ করতেছে, কিছু হেপাটোসাইট ঠিক মতো কাজ করতে পারতেছে না। সেজন্য এটাতে আমরা যে বিলিরুবিনটা পাবো সেটা হচ্ছে মিক্স, বোথ কনজুগেটেড আনকনজুগেটেড দুইটাই পাবো। কনজুগেটেড আর আনকনজুগেটেড বিলিরুবিন দুইটাই পাবো, সেটা হচ্ছে হেপাটোসেলুলার আর হেপাটিক জন্ডিসে। এবার আসো পোস্ট হেপাটিক। পোস্ট হেপাটিকের সমস্যা কি হয়েছে? পোস্ট হেপাটিকে এটা হচ্ছে লিভারের পরে কোন একটা অবস্ট্রাকশন বা কোন একটা কারণে বিলিরুবিনটা আর বের হতে পারতেছে না। সে কিন্তু লিভার এসে কনজুগেশন হয়ে গেছে, কনজুগেশন হয়ে বের হওয়ার রাস্তায় কোনো একটা অবস্ট্রাকশনের কারণে সে এক্সক্রিশন হতে পারতেছে না। তাইলে অবস্ট্রাকটিভ জন্ডিসে আমরা পাবো কোন ধরনের বিলিরুবিন? সেটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। হেমোলাইটিক বা প্রিহেপাটিকে আনকনজুগেটেড, হেপাটিক বা হেপাটোসেলুলারে বোথ কনজুগেটেড এন্ড আনকনজুগেটেড, আর অবস্ট্রাকটিভে হচ্ছে আনকনজুগেটেড। বুঝা গেছে কথা? এতটুকু রেসপন্স করো, বুঝা গেছে কি যায় নাই? স্যার লাস্টে শুনে নাই স্যার, পোস্ট হেপাটিকে কি হয় স্যার? লাস্টের পোস্ট হেপাটিকটা শুনে নাই স্যার। লাস্টেরটা ওইটাই বললাম, এতক্ষণ যা বললাম এটা হেমোলাইটিক বা প্রিহেপাটিক জন্ডিস আমরা পাবো হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, আর হেপাটোসেলুলার অথবা হেপাটিক জন্ডিসে আমরা পাবো হচ্ছে বোথ কনজুগেটেড আর আনকনজুগেটেড বিলিরুবিন, আর অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা পাবো হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। ইয়েলো। এখন আসো হচ্ছে এগুলো পার্থক্য, কনজুগেটেড এবং আনকনজুগেটেড মধ্যে পার্থক্য। কনজুগেটেড বা ডিরেক্ট বিলিরুবিন যেটা, সেটা হচ্ছে তোমার ওয়াটার সলিউবল। কনজুগেটেড বা ডিরেক্ট বিলিরুবিন যেটা, সেটা হচ্ছে ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল মানে পানিতে দ্রবণীয়, তাহলে সেই ওয়াটারের সাথে বের হয়ে যেতে পারবে, ঠিক আছে? তাহলে ইউরিনে আমরা এই বিলিরুবিনটা পাবো, কনজুগেটেড বিলিরুবিন, ঠিক আছে? অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে তোমার ইউরিনে বিলিরুবিন প্রেজেন্ট থাকবে, যেহেতু এটা কনজুগেটেড বিলিরুবিন সেটা হচ্ছে ওয়াটার সলিউবল যেহেতু সেটা ইউরিন দিয়ে পাস করে, ইউরিনে এই কনজুগেটেড বিলিরুবিনটা পাওয়া যাবে। এখন কোন কন্ডিশনে আমরা কনজুগেটেড বিলিরুবিন বেশি পাই? সেটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসে বা পোস্ট হেপাটিক জন্ডিসে। তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরিনে বিলিরুবিন পাওয়া যাবে, এবং সেটা কোন ধরনের বিলিরুবিন? সেটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন। কেন কনজুগেটেড বিলিরুবিন পাওয়া যাবে? কারণ কনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলিউবল, সেজন্য ইউরিনে পাওয়া যাচ্ছে। বিপরীত হচ্ছে আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিন হচ্ছে লিপিড সলিউবল, সে ওয়াটার সলিউবল না, লিপিড সলিউবল, ঠিক আছে? পানিতে বেশি থাকবে আর চর্বিতে দ্রবণে, লিপিড সলিউবল। যেহেতু আনকনজুগেটেড বা ইনডাইরেক্ট বিলিরুবিন লিপিড সলিউবল, সেহেতু তাকে ইউরিনে পাওয়া যাবে না। এই লিপিড সলিউবল বিলিরুবিন সে ব্লাডে ক্যারি হয়ে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, ঠিক আছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার যেহেতু লিপিড দিয়ে তৈরি, সে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে গিয়ে ডিপোজিশন হয়ে কার্নিকটেরাস করে, ঠিক আছে? তাই কোনটা বেশি ডেঞ্জারাস? আনকনজুগেটেড বিলিরুবিনটা ডেঞ্জারাস বেশি। আনকনজুগেটেড বিলিরুবিন ডেঞ্জারাস বেশি কারণ এটা লিপিড সলিউবল, এবং লিপিড সলিউবলের কারণে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলে সমস্যা কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলে সে ব্রেনে গিয়ে ডিপোজিট হয়ে কার্নিকটেরাস তৈরি করে, ফলে ব্রেন ইনজুরি, আলটিমেটলি ডেথের সম্ভাবনা থাকে বাচ্চাদের বেশি হয়। গেল কথা। এরপর আসা হচ্ছে এনজাইম গুলা। এনজাইমের মধ্যে ফার্স্ট হচ্ছে এলটি এবং এএসটি। এলটি এবং এএসটি এই দুইটা এনজাইম হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে নরমাল থাকবে। হাই রাইসটা মনে রাখতে হবে সবচেয়ে বেশি। হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে হাই রাইস হবে।
হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে এএলটি এবং এএসটি হাই রাইজ হবে, আর অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে স্মল রাইজ হবে। একদম কিছু না হলে অবশ্যই হাই রাইজটা মনে রাখতে হবে। তাহলে এএলটি এবং এএসটি এগুলো আমরা জন্ডিস সাসপেক্ট করলে করব, এটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস সাসপেক্ট করলে করব। হেপাটোসেলুলার জন্ডিসে এএলটি এএসটি হাই রাইজ হবে, অবস্ট্রাকটিভ স্মল রাইজ হবে, আর হেমোলাইটিক নরমাল থাকবে। এরপর আসে এএলপি, অ্যালকালাইন ফসফেটেস। এএলপি এএলপিটা হাই রাইজ কোথায় হবে? এএলপিটা হাই রাইজ হবে হচ্ছে তোমার অবস্ট্রাকটিভ জন্ডিসে। এএলপি এটা হাই রাইজ হবে অবস্ট্রাকটিভ জন্ডিসে, আর হেপাটোসেলুলার জন্ডিসে স্মল রাইজ হবে, আর হেমোলাইটিক জন্ডিসে নরমাল থাকবে। এলপি অ্যালকালাইন ফসফেটেস হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে নরমাল, হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে স্মল রাইজ, আর অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হেপাটিক জন্ডিসের ক্ষেত্রে হাই রাইজ। এরপর আছে প্রথম মিড টাইম নরমাল বলছি 11 to 16 সেকেন্ড। এটা হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে নরমাল, হেপাটোসেলুলার এবং অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে প্রলং। আর সেরাম অ্যালবুমিন হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে লো। বাকি দুইটা হেমোলাইটিক এন্ড অবস্ট্রাকটিভ এর ক্ষেত্রে নরমাল, আর হেপাটোসেলুলার ক্ষেত্রে লো। তারপর হচ্ছে বিলিরুবিন হচ্ছে ইউরিনে বিলিরুবিন হেমোলাইটিক জন্ডিসের ক্ষেত্রে অ্যাবসেন্ট, হেপাটোসেলুলার ক্ষেত্রে ভেরিয়েবল, আর অবস্ট্রাকটিভ ক্ষেত্রে প্রেজেন্ট। কেন সেটা আগে বলছি, অবস্ট্রাকটিভ প্রেজেন্ট থাকবে, আর হেপাটোসেলুলার যেহেতু কনজুগেটেড আর কনজুগেটেড দুইটাই পাওয়া যায় সেহেতু সেটা ভেরিয়েবল হবে, আর হেমোলাইটিক অ্যাবসেন্ট হবে। আর স্টুল এক্সামিনেশন ক্ষেত্রে কালার অফ স্টুল হেমোলাইটিক এর ক্ষেত্রে ডার্ক হবে, হেপাটোসেলুলার নরমাল অর পেল, অবস্ট্রাকটিভ ও নরমাল অর পেল। ঠিক আছে, এগুলো হচ্ছে জন্ডিস নিয়ে কথা, ক্লিনিক্যাল কথাবার্তা। আমি তো বললাম কনজুগেটেড বিলিরুবিনের পার্থক্য মোটামুটি বললাম। তারপরে এটা বাকিটা বইতে আছে, বইতে তোমরা দেখে নিবা। এবার আসল ডিজিজ অফ দ্য লিভার। লিভারে কি কি ডিজিজ হতে পারে? আমরা কিছু ডিজিজের নাম শুনি। লিভারে হচ্ছে তোমার হেপাটাইটিস হইতে পারে, ঠিক আছে, হেপাটাইটিস হইতে পারে। হেপাটাইটিস এর মধ্যে আছে ভাইরাল হেপাটাইটিস। কি কি ভাইরাস হেপাটাইটিস করে? হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এ বি সি ডি, মাঝখানে কোনো বার্তা দেয় নাই। এ বি সি ডি ই, এই পাঁচটা ভাইরাস ভাইরাল হেপাটাইটিস করতে পারে। এছাড়া আরো দুইটা ভাইরাস আছে, একটা হচ্ছে সাইটোমেগালো ভাইরাস, আরটা হচ্ছে অ্যাবস্টেন বার ভাইরাস। সাইটোমেগালোভাইরাস এন্ড অ্যাবস্টেন বার ভাইরাস এই দুইটাও ভাইরাল হেপাটাইটিস করতে পারে। তাহলে এগুলো হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। এছাড়া লিভারে আর কি কি ডিজিজ হতে পারে? তাহলে আমরা লিভারে কি কি ডিজিজ হতে পারে বলতেছি। একটা হচ্ছে হেপাটাইটিস হতে পারে, হেপাটাইটিস এর মধ্যে মেইনলি ভাইরাল হেপাটাইটিস। এছাড়া আরো কিছু হেপাটাইটিস আছে, এগুলোর নাম হচ্ছে অটো ইমিউন হেপাটাইটিস, তারপর হচ্ছে ফালমিনাল হেপাটাইটিস। আর কি ডিজিজ হতে পারে লিভারে? অ্যালকোহলিক লিভার ডিজিজ, মেটাবলিক লিভার ডিজিজ। এছাড়া আর কি হইতে পারে? এছাড়া হইতে পারে ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজের আন্ডারে লিখো ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। ক্রনিক লিভার ডিজিজের আন্ডারে ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস। এরপরে লিখবা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সিরোসিস অফ লিভার। সিরোসিস বানানটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, SIRR।
সিরোসিস অফ লিভার। আবার বলতেছি লিভারে কি কি ডিজিজ হতে পারে, একটা হচ্ছে হেপাটাইটিস হতে পারে। হেপাটাইটিস কি কি কারণে হতে পারে, একটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস, আরটা হচ্ছে ফালমিনাল হেপাটাইটিস, একটা হচ্ছে অটোইমিউন হেপাটাইটিস গেল। এছাড়া কি হইতে পারে, অ্যালকোহলিক লিভার ডিজিজ, মেটাবলিক লিভার ডিজিজ। আর কি হইতে পারে, ক্রনিক লিভার ডিজিজ। ক্রনিক লিভার ডিজিজের আন্ডার আছে ক্রনিক পারসিস্টেন্ট হেপাটাইটিস, ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস এবং সিরোসিস অফ লিভার। এছাড়া কিছু কোলেস্টেটিক লিভার ডিজিজ হতে পারে। কোলেস্টেটিক লিভার ডিজিজ এর মধ্যে আছে প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, পিবিসি, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। আর আছে হচ্ছে এসসি, স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। হ্যালো, এখন আসো এগুলো ডিটেইলস তোমরা মাইক্রোতে করবা, তারপর আমি বলে চলবো যে তোমার আমরা বলছি ভাইরাল হেপাটাইটিস। ঠিক আছে, হেপাটাইটিস এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ ভাইরাল হেপাটাইটিস। ভাইরাল হেপাটাইটিস কি ভাইরাস দিয়ে হয়, মেইন ইম্পর্টেন্ট পাঁচটা ভাইরাস দিয়ে হয়, হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই। এখন এই ভাইরাসগুলোর মধ্যে এ এবং ই এরা করে হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস। এরা করে অ্যাকিউট হেপাটাইটিস। অ্যাকিউট কথাটা শুরু হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে ই দিয়ে, এভাবে মনে রাখতে পারো। অ্যাকিউট শুরু হচ্ছে এ দিয়ে, শেষ হচ্ছে ই দিয়ে। তার মানে হেপাটাইটিস ভাইরাস এ এবং ই এই দুইটা করে অ্যাকিউট হেপাটাইটিস। আর ক্রনিক হেপাটাইটিস করে কারা, তারা বি, সি, ডি। বি, সি, ডি এরা তিনজন। বি, সি, ডি হেপাটাইটিস ভাইরাস বি, ভাইরাস সি, ই সরি ডি, বি, সি, ডি এরা তিনজন করে হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। এ এবং ই করে হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস। ঠিক আছে, আর হচ্ছে মেইনলি বি এন্ড সি এই দুইটাই হচ্ছে ডেঞ্জারাস এন্ড ইম্পর্টেন্ট। বি এন্ড সি এই এগুলা কি রুটে ট্রান্সমিট হয়, এগুলা হচ্ছে এই তিনটা রুটে ট্রান্সমিট হয়। ঠিক আছে, প্যারেন্টাল, পেরিনেটাল এন্ড সেক্সুয়াল, এই তিনটা রুটে। প্যারেন্টাল, পেরিনেটাল এন্ড সেক্সুয়াল। প্যারেন্টাল মানে যে কোনো এই যে ভেইনের মাধ্যমে, একটা আঠারের মাধ্যমে কেউ যদি ব্লাড ট্রান্সফিউশন করে সেখানে, অথবা কি বলে আনস্টেরিলাইজ যদি কেউ সিরিঞ্জ ইউজ করে সেখানে, যারা আইভি ড্রাগ ইউজার, আইভি ড্রাগ নেয় দুই তিনজন মিলে ভাগ করে একটা সিরিঞ্জ এখানে, অথবা যে কোনো সেলুলার দোকানে, হ্যাঁ স্কালপেল অথবা যে গুড় অথবা যে কোনো ব্লেড, হেপাটাইটিস আক্রান্ত, হ্যাঁ ওইরকম পেশেন্টের দ্বারা যদি হেলদি পেশেন্টের হয় এরকম, তারপর হচ্ছে একটা পেশেন্ট হেপাটাইটিস, ওই পেশেন্টের অপারেশন হচ্ছে, হ্যাঁ অথবা সার্কামসিশন হচ্ছে, কোনো একটা কিছু হচ্ছে, ওইটার সময় নিডল প্রিক ইনজুরি হইলে, তাহলে এগুলো ব্লাড এন্ড ব্লাড রিলেটেড যেগুলো আছে সেগুলো সেটাকে হচ্ছে ব্লাড এন্ড ব্লাড প্রোডাক্টস এর মাধ্যমে, নিডলের মাধ্যমে, স্কালপেলের মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে, আইভি ড্রাগের মাধ্যমে ছড়াচ্ছে। সেটা হচ্ছে প্যারেন্টাল। এরপর আসে ধর পেরিনেটাল। পেরিনেটাল কি, যেটা বার্থের মাধ্যমে হয়, বার্থের মাধ্যমে ছড়ায়, সেটা হচ্ছে জন্মের সময় মায়া থাকলে বার্থ ছড়াই, সেটা হচ্ছে পেরিনেটাল। আর হচ্ছে সেক্সুয়াল রুটে। তাহলে এই তিনটা রুটে হচ্ছে বি এন্ড সি এরা স্প্রেড করে। ঠিক আছে, আর এ এবং ই হেপাটাইটিস এ এন্ড ই এরা হচ্ছে ফিকো ওরাল রুটে ট্রান্সমিট হয়। ফিকো ওরাল খাবার এবং পানীয়ের মাধ্যমে। ঠিক আছে, খাবার এবং পানীয়ের মাধ্যমে। হেপাটাইটিস আক্রান্ত ব্যক্তির যে তাদের স্টুল যদি কোনোভাবে কন্টামিনেট হয় ওয়াটার দ্বারা, সেই ওয়াটার যদি কেউ খায়, অনেক সময় দেখা যায় ওই যে অনেকে রাস্তার পাশে দাঁড়ায় ফুচকা চটপটি এগুলো খাইতে খুব পছন্দ করে, এখানে পানি দিছে
ড্রেনের পানি, নালার পানি, ওগুলা থেকে হেপাটাইটিস হইতে পারে। আর ওয়াসার পানি তো অনেক সময় দেখা যায় ওয়াসার লাইন আছে পানিতে নিচে, সাথে এই যে সোয়ারেজ লাইন আছে, তো ওই দুইটা লাইন অনেক সময় একসাথে হয়ে যায়, মিক্স হয়ে যায়, তবে লিক করে, ওখান থেকে পানি একটু একটু ছড়াই, কন্টামিনেট হয়, এবার ছড়াই গেল। তাহলে এগুলা কোনটা অ্যাকুইট করে কোনটা ক্রনিক করে বললাম, কোনটা কি রুটে ছড়াই এগুলো বললাম। এখন আসলে ইনভেস্টিগেশন কি ইনভেস্টিগেশন হচ্ছে স্যার ওরাল কোনটা কোনটা? যে দুইটাই অ্যাকিউট করে ওই দুইটা এ এন্ড ই। এরপরে কোনটার জন্য কি ইনভেস্টিগেশন করব? HBsAg, এটা হচ্ছে হেপাটাইটিস বি এর জন্য। আমি এখানে ভুলে এ হয়ে গেছে, ঠিক আছে, এটা হবে হেপাটাইটিস বি। HBsAg এটা আমরা করব হেপাটাইটিস বি দেখার জন্য। আর হচ্ছে NTHCV, এটা আমরা করবো হেপাটাইটিস সি দেখার জন্য। তাহলে দেখো HBsAg এটা করে হচ্ছে হেপাটাইটিস বি দেখার জন্য, NTHCV এটা করে হচ্ছে হেপাটাইটিস সি দেখার জন্য। আর দুইটা অ্যান্টিবডি NTHAV IgM এবং NTHEV IgM। HAV IgM করে এ দেখার জন্য, হেপাটাইটিস এ ভাইরাস দেখার জন্য, আর NTHEV IgM দিয়ে করে হেপাটাইটিস ই ভাইরাস দেখার জন্য। বুঝা গেছে কথা? স্যার আচ্ছা, আচ্ছা এরপর আসা হচ্ছে, এটা তোমরা লিখে নাও, বইতে আছে, বই থেকে লিখে নিতে পারো। এমনি ক্রনিক লিভার ডিজিজ। হ্যাঁ, ক্রনিক লিভার ডিজিজ বলতে আমরা কি বুঝি? সাধারণ সময় কত ক্রনিক লিভার ডিজিজ কখন বলবো আমরা? যদি একটা লিভার ডিজিজ 6 মাসের বেশি থাকে, 6 মাসের বেশি সময় ধরে পারসিস্ট করলে সেটাকে আমরা বলবো ক্রনিক লিভার ডিজিজ। ছুটি দিবেন না, একজন ছুটির জন্য তলা হয়ে গেছে। ক্লাস 2 ঘন্টা, কিছু ছুটি শুরু হয়েছে, ক্লাস এখন 1 ঘন্টা হয়েছে, আছে কোনো ছুটি নেই, আছে যতক্ষণ আমার মাথা ঠিক আছে, ব্যথা হলা না হয়, আর যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ ক্লাস চলবে। এরপর আসলে দেখো CLD ক্রনিক লিভার ডিজিজ, তাহলে কি বললাম? 6 মাসের বেশি ধরে থাকলে সেটা বলা হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ। আর এটা একটা ডেফিনিশন আছে, ডেফিনিশনটা কি? It is a disease process of the liver that involves progressive destruction and regeneration of the liver parenchyma.
of the liver parenchyma. It is a disease process of the liver that involves progressive destruction and regeneration of the liver parenchyma, leading to fibrosis and cirrhosis. Leading to fibrosis and cirrhosis. ঠিক আছে, এরপর আসে হচ্ছে কজ, ক্রনিক লিভার ডিজিজের কজ। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভাইরাল ডিজিজ গুলা, ভাইরাল কজ বললাম যারা ক্রনিক করে দুইটা, একটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এছাড়া কিছু টক্সিন এন্ড ড্রাগ আছে, তার মধ্যে অ্যালকোহলিক লিভার ডিজিজ। ড্রাগের মধ্যে আছে মিথোট্রিক্সেট, নাইট্রোফিরন্টন। আর দুইটা মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ আছে, একটা আমরা সবসময় খাই প্যারাসিটামল, 2 বেলা প্যারাসিটামল এন্ড অ্যানাসাইড, ব্যথার ওষুধ। প্যারাসিটামল কোন ড্রাগগুলো ক্রনিক লিভার ডিজিজ করতে পারে? প্যারাসিটামল, অ্যানাসাইড। এছাড়া আছে মিউডারন, নাইট্রোফিরন্টন, মিথোট্রিক্সেট। আর ক্রনিক লিভার ডিজিজের মেটাবলিক কজের মধ্যে আছে হচ্ছে তোমার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, হেমাক্রোমাটোসিস, উইলসন ডিজিজ। এগুলো বই আছে, বইয়ে দেখে নিবা। বাকি অটোইমিউন আছে, অটোইমিউন হেপাটাইটিস গেল। আচ্ছা, এরপর আছে হচ্ছে সিরোসিস অফ লিভার। এটা পরে আমরা শেষ করবো আজকে। সিরোসিস অফ লিভার আমরা কখন বলবো? লিভার সিরোসিস এবং সিরোসিস অফ লিভার দুইটা একই কথা, কিন্তু এই যে সিরোসিস অফ লিভার বললে একটু সুন্দর লাগে আর কি। লিভার সিরোসিস অফ লিভার তিনটা ক্রাইটেরিয়া থাকলে তখন আমরা বলবো সেটা কি সিরোসিস অফ লিভার। একটা হচ্ছে ব্রিজিং ফাইব্রাস সেপ্টা থাকবে, ব্রিজিং ফাইব্রাস সেপ্টা। 2 নম্বর হচ্ছে প্যারেনকাইমাল নোডিউল। আবার বলছি তিনটা ক্রাইটেরিয়া লাগবে, একটা হচ্ছে ব্রিজিং ফাইব্রাস সেপ্টা, 2 নম্বর হচ্ছে প্যারেনকাইমাল নোডিউল, 3 নম্বর হচ্ছে ডিসরাপশন অফ দা আর্কিটেকচার অফ দা এন্টায়ার লিভার। Disruption of the architecture of entire liver। তাহলে তিনটা ক্রাইটেরিয়া থাকলে আমরা সিরোসিস অফ লিভার বলতেছি। একটা হচ্ছে ব্রিজিং ফাইব্রাস সেপ্টা, 2 নম্বর প্যারেনকাইমাল নোডিউল, 3 নম্বর হচ্ছে ডিসরাপশন অফ আর্কিটেকচার অফ দ্য এন্টায়ার লিভার। গেল। এখন আসা হচ্ছে সিরোসিস অফ লিভারের কজ কারণ কি কি। সিরোসিস অফ লিভার ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন কজ হচ্ছে অ্যালকোহল অ্যাবিউজ, অ্যালকোহলিক লিভার ডিজিজ অথবা অ্যালকোহলিক সিরোসিস। ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট কমন হচ্ছে অ্যালকোহলিক সিরোসিস, 60 to 70%। ঠিক আছে, কিন্তু এটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ বললাম। আবার আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে হেপাটাইটিস বি এন্ড সি। আমাদের এখানে মোস্ট কমন হচ্ছে হেপাটাইটিস বি এন্ড সি বাংলাদেশের পার্সপেক্টিভে। আরটা আছে হচ্ছে ন্যাশ বলে, সংক্ষেপে ন্যাশ, নন অ্যালকোহলিক স্টিয়াটো হেপাটাইটিস, ন্যাশ। আর কি কজ আছে? আরটা কজ হচ্ছে ক্রিপ্টোজেনিক সিরোসিস। ক্রিপ্টোজেনিক সিরোসিস মানে কি? মানে যত লিভার ডিজিজ হয় তার মধ্যে 10 to 15% এর কজ আননোন। 10 to 15% কজ আননোন। হ্যাঁ, এই 10 to 15% আননোন কজ অফ সিরোসিস, এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোজেনিক সিরোসিস। মানে 10 to 15% লিভার সিরোসিসের কজ জানা যায় না, এটাকে বলা হচ্ছে ক্রিপ্টোজেনিক সিরোসিস। এছাড়া প্রাইমারি হেমাটোমাটোসিস, উইলসন ডিজিজ আছে, এগুলা দেখে নিও। আরটা হচ্ছে প্যাথোজেনেসিস অফ সিরোসিস অফ লিভার। এটা আমি পড়াচ্ছি না, এটা তোমরা পড়ে নিবা। হ্যাঁ, যদি পড়ে নি আমাকে না বুঝলে নেক্সট ক্লাসে বলবা, নেক্সট ক্লাসে না বুঝলে আমি বোঝাই দিব, আর বাকিটা তোমরা যা পড়াইছি তা পড়ে নিবা। ঠিক আছে, তাইলে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার ব্রিজিং ফাইব্রাস সেপ্টা মানে কি? এর মেকানিজম পড়ানোর সময় বলবো। ওখানে ফাইব্রোসিস হয়, এখানে যে হেপাটোসাইট গুলো আছে, হেপাটোসাইট গুলো ফাইব্রোসিস মানে ফাইব্রাস টিস্যু ফরমেশন করে, ওগুলা সেপ্টা মানে দেয়ালের মতো হয়ে যায় শক্ত। একটা দেয়াল একটার সাথে লেগে ব্রিজের মতো হয়, ব্রিজিং ফাইব্রাস সেপ্টা একটা আরেকটার সাথে কানেক্টিং হয়ে ফাইব্রাস টিস্যুর সেপ্টাম বা দেয়াল ফরমেশন করে।
পেপারের মধ্যে মেকানিজম করার সময়। আর কারো কোশ্চেন আছে কোনো? যা পড়াচ্ছি বুঝা গেছে? জি স্যার বুঝছি। ঠিক আছে, আইটেম নেওয়ার সময় মারতে হবে। আইটেম নেওয়ার সময় ভালো করে পড়ে এসে বলবা, চুরি চারি করে বলবো না। চুরি করে ছবি তুলে পাঠিয়েছে, আমাকে পুরা বই ছবি তুলে পাঠিয়েছে, আমি ধরবো, এটা আমার কাছে আছে, আমি দেখতে পারিনি। ওরা ওখানে প্রিন্টে দিয়েছে, দেখি যে 30 পেজ মতো হবে, 2-3 পেজ লিখছে, বাকি শুধু বইয়ের ছবি আর ছবি দিল স্যারের বইয়ের ছবি পুরা, মানে পেজের পর পেজ, পেজের পর পেজ। এটা আমি মেইল থেকে বাইর করবো, দেখি কে এটা, তাকে পানিশমেন্ট দেওয়া হবে। আমাদের সবাইকে নাস্তা খাওয়াইতে হবে, তোমরা না খেলে না খাও, আমাকে নাস্তা করাইতে হবে। তোমরা না খেলে তো ভালো, পারফেক্ট সবগুলো আমি খাইতে পারবো, এটা হচ্ছে তার পানিশমেন্ট। ঠিক আছে।